আছে তো এই হচ্ছে সিলেবাস আমাদের অথর। ঠিক আছে, যতগুলো আমাদের এই এসএসসি সিলেবাসে যে অথর গুলো আছে তাদেরকে লাগাম বানিয়ে আমি এখানে হিস্ট্রি অফ লিটারেচার করে ফেলেছি। ঠিক আছে, কেন এটা করেছি? যাতে মানে অনেকগুলো টেবল আছে, এটা তো আমি জাস্ট একটা দেখাচ্ছি, এইটার পরে 24টা শিট আসবে। অনেকগুলো টেবিল তৈরি করেছি আমি, টেবিলগুলোর মধ্যে এরকম অনেক কিছু থাকবে। আপাতত আমরা কি থিমস দেখবো? আপাতত আমরা হিস্টোরিক্যাল টাইমস দেখবো, এটা 1 নম্বর টেবিলে দেখছি আমরা। এরপর আবার ফিরে ফিরে আসবে 3-4খানা টেবিল, সেগুলোর মধ্যে নতুন নতুন টপিক থাকবে। একবার আমি দেখিয়ে দিই, আমি হিস্ট্রি অফ লিটারেচারই পড়াচ্ছি, কিন্তু মাঝে মাঝে আমরা এইরকম করতে পারি, সেটা নিজেকে করতে হবে, নিজের পড়াশোনা হবে এই জিনিসটা। ঠিক আছে, শুধুমাত্র জোসেফ কনরাডকে তুলে নিয়ে যদি এরাটাকে নাম নিলি তুই, ডেটস গুলোকে নিলি তুই, রেলেভেন্স কি ছিল, কনরাডের তখন কিরকম চলছিল, তো এটা তো অনেক বেশি পড়াশোনা। আমি বলছি না যে এত ডিটেলে তোকে পড়তে হবে, কিন্তু এই দেখ আরেকখানা দেখ টেবল, এখানে আবার কোন কোন রাজা ছিল সেই, আমি প্রথম যে সেই একটা ভিডিও দিই না হিস্ট্রি অফ লিটারেচার, আর তার পাশে হচ্ছে কোন রাজা ছিল কখন কবে, তো সেই কোন রাজা কবে ছিল সেই নিয়ে একখানা টাইম লাইন। ওই রাজাদের রাজত্বর টাইম লাইন কেন এই জিনিসটা করা হচ্ছে, যাতে এই যে জন কিটসের সময় রোমান্টিক পিরিয়ড আমরা বলবো না, জর্জ দা 3 আর জর্জ দা 4 এর ঝামেলা আছে ওখানে, রিজেন্সি পিরিয়ড বলবো আমরা, সেইটা যাতে আমরা কনসিয়াস থাকি, সেই জন্য এই জিনিসটা করা। কে কখন রাজা ছিল এটা খুব ইম্পর্টেন্ট, কোনটা এডওয়ার্ডিয়ান টাইম হলো, কোনটা জেকোবিয়ান টাইম হলো, কোনটা জর্জিয়ান টাইম হলো, এইরকম যদি কোনো এমসিকিউ আসে, আমি জানি না মাল্টিপল সিলেক্ট আনসার গুলো আসবে কিনা, এমএসকিউ যেগুলো নেটে আসে সেরকম আসবে কিনা আমি জানি না। সেরকম এলে ভুল হওয়ার চান্স 100% রয়েছে যখন একটার বেশি সঠিক উত্তর হয়, সেই জন্য যাতে এলিমিনেট করতে পারো। ঠিক আছে, সব থেকে সহজ যেটা হতে চলেছে সেটা হচ্ছে যদি ম্যাচিং দিয়েছে সেটাই যেন ভুল করিস না। A1 B2 C3 এরকম যখন আসে ম্যাচিং এ, যে কোনো দুটো যেটা ঠিক আছে সেটাকে বোঝ, আর তারপরে তার মধ্যে একটা কোনটা ভুল আছে অপশন দেখে বাদ দিবি। টেবিল যেন ভুল করিস না। ঠিক আছে, টেবিল যে ট্রিপস মানে সেই ট্রিক্স গুলোকে দিয়ে টেবিলটাকে করে, সেই ট্রিক্সটা যেন ইউজ করিস। অবশ্যই দেখবি টেবিল বেশি দেবে না এমনিতেও। এইখানে আরেকখানা স্টাডি মেটেরিয়াল রয়েছে, এটা হচ্ছে শুধুমাত্র ওই সমস্ত অথাররা, ফিলিপ সিডনি থেকে আমরা শুরু করব, আর আমরা যাব যতজন আমাদের অথার আছে সব মিলিয়ে, ও হেনরি পেরিয়ে, ক্যাথরিন ম্যানসফিল্ড পেরিয়ে, ওয়াল্টার ডেলামেয়ার, টিএস এলিয়ট, এইচ ই বেটস, সোমারসেট মম, এতজন অথারের মধ্যে আমরা দেখব যে কে কোন লিটারেরি এজে ছিল। তারপরে দেখব হিস্টোরিক্যাল ইভেন্ট কি হয়েছিল ওই সময়, ওরা কোন লিটারেরি মুভমেন্টের মধ্যে যুক্ত ছিল, আর দেখবো যে ওরা কোন ক্লাবে যুক্ত ছিল। ঠিক আছে, এইরকম করে একখানা টেবিল হয়ে গেল। আবার একখানা টেবিল আসছে, যে টেবিলটার মধ্যে হবে যে ও যে এজে ছিল সেই অথার, সেই এজে ভদ্রলোক কি সেন্সিবিলিটিটাকে আপহোল্ড করছিল। দেখ ফিলিপ সিডনি হচ্ছে রেনেসান্স হিউম্যানিজমের মানুষ, অ্যাট দ্য সেম টাইম আবার কি বল না, এই যে নিজে তো একজন কোর্টিয়ার ছিলেন, মানে পাত্র মিত্র আমাসদ, আইএএস অফিসার বেসিক্যালি। ঠিক আছে, তো উনি ওই সময় আর কি কি স্পিরিট অফ দ্য এজ কে আপহোল্ড করছিলেন উনি এই সময়কার। ঠিক আছে, কান্ট্রি তো জানতেই হবে বেশিরভাগই ইংল্যান্ড, বেশিরভাগ কান্ট্রি ইংল্যান্ড হলেও জোর্জ বার্নার শ হঠাৎ করে আসবে, অলিভার গোল্ডস্মিথ হঠাৎ করে আসবে, জন মিলিংটন সিং হঠাৎ করে আসবে, আয়ারল্যান্ড যেন তখন মাথায় থাকে। ঠিক আছে, তো সেই জন্য আলাদা করে ইংল্যান্ড আয়ারল্যান্ডের একখানা বিভেদ তৈরি করব আমরা। আর কে কিভাবে মারা গেছে এটা দিয়ে আমরা শেষ করব, তার কারণ হচ্ছে যে কি না, একটু ইন্টারেস্টিং হবে। ঠিক আছে, এইরকম যেহেতু পড়াশোনা করি না আমরা, সেই জন্য একটু ইন্টারেস্টিং হবে কে কিরকম করে মারা গেছে সেই সময়। তো এত রকম টেবিল রয়েছে, এই টেবিল গুলোকে নিয়ে আমি ছোট্ট করে স্পিডে আলোচনা শুরু করতে চলেছি। তো ফিলিপ সিডনি যদি ধরি আমরা, হিস্ট্রি অফ লিটারেচারের টাইম লাইন থেকে আগে দেখে নাও। ঠিক আছে, এলিজাবেথান টাইম বলে ওটাকে, কত সাল থেকে কত সাল সবাই জানিস তোরা। ঠিক আছে, 1586 পর্যন্ত জানিস, জন্মাচ্ছে 1626-এ, মারা যাচ্ছে, আমরা অ্যাসেন্ডিং অর্ডারটাকে করেছি মারা গেছে কবে সেই দিয়ে। ঠিক আছে, তো ফ্রান্সিস বেকনের ক্ষেত্রে কি না, এক তো হচ্ছে রেনেসান্স, তারপরে হচ্ছে আবার কি না আর্লি মডার্ন হয়ে গেলেন ভদ্রলোক। ঠিক আছে, খুব ভালো কথা। জন ডানকে নিয়ে কি বলবো বল, মেটাফিজিক্যাল লোক। জন ডানের উপরে আমার অনেক ক্লাস আছে, মধুরিমারা অনেক ক্লাস দেখেছিস। ঠিক আছে, কোয়েলরা অনেক ভালো ভালো ক্লাস দেখবি জন ডানের। মেটাফিজিক্যাল তো বলার কিছু নেই, কখন জন্মেছে দেখবে, কখন মারা গেছে দেখবে, 1631-এ মারা যাচ্ছে।
যে কোনো ব্যাপারে, ঠিক আছে, দুটো লোক, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এর জন্ম মৃত্যু যদি না জেনেছে উইলিয়াম শেক্সপিয়ার আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, তাহলে কোনো কোনো লাভ নেই, ঠিক আছে, অক্সিজেন নষ্ট করা হচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ার আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যদি জন্ম মৃত্যু, কোথায় জন্মেছে, বাপের নাম কি, মায়ের নাম কি, কটা ভাই বোন ছিল, ঠিক আছে, এইটুকু যদি না জানা হয়, মারা গেছে কি রকম করে, কি কি লিখে মারা গেছে, ওয়াহিদা, আমরা করে খাচ্ছি এই দুজনের জন্য, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর কার জন্য, উইলিয়াম শেক্সপিয়ারের জন্য। এরা যদি না থাকতো আমরা কেউ নই, ঠিক আছে। রাস্তাঘাটে যাবি, তুই যাচ্ছিস যখন, তুই টোটো করে, তখন তোকে জিজ্ঞেস করবে যে কি, কোথায় যাচ্ছ, তখন তুই বললি যে আমি এসএসসি দিতে যাচ্ছি। কোন সাবজেক্ট এসএসসি দিচ্ছ? তখন তুই বললি যে ইংলিশ এসএসসি দিচ্ছিস। তো তখন প্রথম দুটো কথা লোকটা কি বলবে, সে কিচ্ছু জানে না, সে গু খায়, কিন্তু সে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নাম বলবে, সে কিন্তু শেক্সপিয়ারের নাম বলবে। ক্লাসে যদি কেউ ভালো পড়াশোনাতে হয়ে গেছে, ইংরেজিতে একটু প্রিন্সিপাল আর প্রিন্সিপালের দুটো বানানের আলাদা বুঝতে পেরে গেছে ছেলে, কলেজ বানান যদি কোলাজ না লিখেছে, সেই ছেলেকে ক্লাসে শেক্সপিয়ার বলে ডাকা হয়। কি বলে ডাকা হয়? শেক্সপিয়ার বলে ডাকা হয়। কেউ যদি 2 লাইন ইংরেজিতে কবিতা লিখে দিয়েছে, জল পড়ে পাতা নড়ে ইংরেজিতে, তাকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলে ডাকা হয় ক্লাসে, ঠিক আছে। যে কেউ কিচ্ছু জানে না, এই দুটো নাম, তার কারণ হচ্ছে অম্বিকা, কি বলো, এই দুজন সারা পৃথিবীতে অদ্ভুত রকম একটা কি আনতে পেরেছিল, মুভমেন্ট আনতে পেরেছিল, ঠিক আছে। সারা পৃথিবীতে ছড়িয়েছিল এটা। ওয়ার্ডসওয়ার্থ যখন মুভমেন্টটা এনেছে, তখন আমেরিকাতে ওই সময় কি হচ্ছে, ডার্ক রোমান্টিক্স, আমেরিকাতেও এসেছে, থরোর মতো লোকজনেরা এসেছে, ঠিক আছে। তাই এরা বিশাল ব্যাপার, এই দুজন, এদের জন্য কিন্তু আমরা করে খাচ্ছি। জন ডান এবারে হচ্ছে তখনকার এবারে ঠাট বাটের ভদ্রলোক, একদম নাইস ছিল, এবার চোস্ট প্যান্ট পরে, ঠিক আছে, সেই ইনস অফ কোর্ট, সেই ইনস অফ কোর্টে গেছে জেন্টলম্যান হতে, ঠিক আছে, জন ডান সেই যুগে, হ্যাঁ, শেক্সপিয়ারের পরে। এবারে চোস্ট জামা প্যান্ট পরে মেয়েদেরকে পটাতে গেছে আর কি জন ডান। তারপরে জন ডান তো বিয়ে করার জন্য জেলে গেছে, খেতে পাচ্ছে না, ঠিক আছে, বাচ্চা কাচ্চা হয়েছে, খেতে পাচ্ছে না। তারপরে অনেকদিন বাদে বউ মরে গেছে, বিয়ে করার জন্য জেল হয়ে গেছে ওর, ঠিক আছে, এমন অবস্থা। যাকে পড়াতে গেছিল ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে, ঠিক আছে, মেয়েটার বাবা ওকে জেলে পাঠিয়ে দিয়েছে, যা সালাম মোট। হ্যাঁ, খুব সমস্যা জন ডানের। তো সেই জন ডান তো পরবর্তী বেশ ক্যাথিড্রালে হলো, ডিন হলো তখন। তারপরে তো অনেক কিছু করলো জন ডান। তারপরে ভালো ভালো সব ওই সারমন দিল। জন ডান যখন সারমন দিত, তখন এত লোক জমা হতো সেই রবিবার দিন, যে 3-4 জন পিষে মরে যেত চার্চের মধ্যে, ঠিক আছে, সেন্ট পলস ক্যাথিড্রালে, কি না জন ডানের কথা শুনতে এসেছে। এইরকম বিখ্যাত ছিল জন ডান, ঠিক আছে, ও ভয়ঙ্কর ছিল। কিন্তু আমি বলছি কি নিয়ে, যে সারমন দিচ্ছে ও, রবিবার দিন কি করছে, লাইক ধর্মকথা বলছে ও, ঠিক আছে। ও আবার নিজের সেই ভিশনারি ইমাজিনেশনের জন্য রোমান্টিসিজম, ইন্টারভিউ জিজ্ঞেস করবে অম্বিকা, বলো রোমান্টিসিজম কাকে বলে, তখন তোকে পরিষ্কার বুঝিয়ে বলতে হবে যে ওই ফ্রেঞ্চ রেভলিউশনের 3টে কথা, লিবার্টে, ইকুয়ালিটি আর কি না ফ্র্যাটারনিটি, এটাকে বলে রোমান্টিসিজম। আর ইমাজিনেশন বড্ড ইম্পর্টেন্ট জিনিস, ক্রিয়েটিভ যে ইমাজিনেশন, যেটা কোলরিজ ওয়ার্ডসওয়ার্থের মধ্যে বড্ড ছিল। তাহলে ওই যে ভিশনারি ইমাজিনেশন, উইলিয়াম ব্লেককে ছাড়া হবে না, ঠিক আছে, সোজা কথা। আর এই যে যাদের চোখের জলের হিসেব কেউ নেয় না, উইলিয়াম, এই যে গ্রে লিখে গেছিল না, এলিজ রিটেন ইন কান্ট্রি চার্চার্ড, ওই যে যাদের চোখের জলের হিসেব কেউ লেখে না, গ্রে হচ্ছে আমাদের শরৎচন্দ্র, ঠিক আছে, যাদের কেউ পাত্তা দেয় না তাদের কবিতা লিখে বিখ্যাত, ওই হচ্ছে মানে রোমান্টিসিজম, ডেমোক্রেসি। ওই জন্য ইকুয়ালিটি, ফ্র্যাটারনিটি আর কি বললাম, লিবার্টে, ঠিক আছে, এই 3টে ফ্রেঞ্চ কথা। আর তার সাথে কি ভিশনারি ইমাজিনেশন, ইমাজিনেশন ছাড়া কখনো রোমান্টিসিজম হবে না, লিবার্টি আর ইমাজিনেশন। কিন্তু আমরা এই রোমান্টিসিজম বলতেই কি বুঝি আমরা, চ মু তোরে ভালবাসি, আই অ্যাম লাভ ইউ, ঠিক আছে, এরকম বলে আর কি, ঠিক আছে, ওই জিনিসটা ওরকম নয়। ইট ইজ ওয়ান অফ দোজ থিমস, যে থিমস এর মধ্যে প্রেম ভালোবাসা পড়ে, ঠিক আছে, ওইসব করলে কবিতা নয়। রোমান্টিক তোমাকে কি করতে হবে, এসে পর্যন্ত লিখতে হবে। আজকে তুই যদি ডায়েরি খুলে বসিস আর তুই যদি নিজের মনের কথা লিখিস, তাহলে ওপরে কি লিখতে হবে, ওম চার্লস ল্যাম্ব, ঠিক আছে, কারণ ও তোকে শিখিয়েছে নিজের মনের কথা ডায়েরিতে লেখা, এইটা শিখিয়েছে। এলায়া নামটার পিছনে অনেক কিছু আছে, এসেস অফ এলায়া আছে, অ্যান্ড আদার এসেস অফ এলায়া না কি একটা আছে, লাস্ট এসেস অফ এলায়া আছে। এলিয়া বলবো না এলায়া বলবো, ঠিক আছে, গরিব মানুষেরা এলিয়া বলে, বড় লোকরা এলায়া বলে। আর এই এলায়া নাম তোর নাম থেকে এসেছিল এমনিতে।
প্লাস তুই এটাও মনে রাখবি ইজ ইট অল আ লাই, এইখান থেকে এলায়া নামটা এসেছে। কি বললাম? জলটা খেয়ে নিক বিদ্যুৎ। বেশ, এবার বৃষ্টি হবে। ইজ ইট অল আ লাই, ঠিক আছে, ওইখান থেকে এলায়া নামটা আসে, এটা অনেকে মনে করে, অনেকে বলে। তাহলে পার্সোনাল ভয়েস দিতে হবে। রোমান্টিক মানে কি বল? পার্সোনাল ভয়েস, ঠিক আছে। সাবজেক্টিভ যে ক্রিয়েটিভ ইমাজিনেশন, সেটা লেখালেখিতে চলে এলো। এই একটা চোরটা ছেলে পার্সি, ঠিক আছে, ফালতু ছেলে একদম, হ্যাঁ, রোমান্টিক ছেলে, 14 বছর বয়স, বুঝলি ওয়াহিদা, বগলে করে নিয়ে চলে গেল। উইলিয়াম গডউইনের মতো বিখ্যাত একজন পার্লামেন্টারিয়ান, ওয়ার্ডসওয়ার্থের বন্ধু হয়, ঠিক আছে। আমিও দূরত্ব রাখি উইলিয়াম গডউইনের থেকে। তার মেয়েকে, 14 বছরের মেয়েকে বগলে করে সুইজারল্যান্ডে ঘুরতে চলে গেল। আর কিরম হলো, হোঁচট খেলি তুই আর পড়লাম আমি। নিয়ে গেলাম কাকে আমরা সাথে করে? মেরি গডউইনকে, যে কি লিখেছে ফ্র্যাঙ্কেনস্টাইন। আর পেটে বাচ্চা কার এলো? ক্লেয়ারমন্টের, ঠিক আছে। তাহলে তুই হোঁচট খেলি আর আমি পড়লাম। ফ্রি লাভ, কি করছে? ফ্রি লাভ। সুব্বর ছেলে সালা, কি করে মরেছে বলবো। আর নিজের বউটা জলে আত্মহত্যা করে নিল, হ্যারিয়েট, ঠিক আছে, ও জলে আত্মহত্যা করে নিল। হ্যারিয়েটকে আবার ওর একটা বন্ধু টিজে হগ, হ্যারিয়েটের এমনি করে জামা দিয়ে হাত ঝোলাতো, আর শেলি কিছু মনে করতো না। শেলি বলতো ঠিক আছে, কি হয়েছে তাতে, কোনো অসুবিধা নেই তো কোনো, আমিও তো হাত ঢুকাই ওরকম জামা দিয়ে মেয়েদের, তোমার তো এত খারাপ লাগার কিছু নেই। সেই হ্যারিয়েট আত্মহত্যা করেছিল শেলি যখন পালিয়ে গেল, ঠিক আছে। মানে চোরটা কাকে বলে সালা। উড টু দ্য বেস্ট ফ্রেন্ড লিখেছে, খুব ভালো লোক। প্রমিথিয়াস আনবাউন্ড লিখেছে ও। ও নিজে, ও মানে প্যান্টটাকে আর কি খুলতে হবে, বুঝলি তো, দ্য চেন আনবাউন্ড, প্রমিথিয়াস আনবাউন্ড না। রিভলিউশন করবে ও, আইডিয়ালিজম করবে ও, আর নেচার, এথেইজম, কত যে কোন কোন কার ক্লাস করাচ্ছিলাম আমি, শেলির ব্যাপারে অনেক কিছু বলছিলাম। কিন্তু স্কাইলার্কের এই যে ক্লাসটা, যেটা আমি রিসেন্ট করেছি, ওটাতে নিশ্চয়ই বলেছি আমি, ঠিক আছে, একবার দেখবি তো, অনেক মেয়েদের কথা বলেছি আমি। আচ্ছা, মেয়ের পর মেয়ে। আচ্ছা, আমি বড় বোধহয় কম বলেছি, হ্যাঁ, আমি বোধহয় 4-5টা মেয়ের কথা বলেছি জাস্ট। আচ্ছা, ও বাইরনকে হার মানিয়ে দেবে এই পার্সি, বিশাল চোটটা ছেলে। তারপরে পোয়েটিক লিবার্টি নিয়ে কথা, ওয়েস্টমিন্টে বলছে না যে আমাকে শেখাও তোমার মতো, যাতে আমি সারা পৃথিবীকে জাগরুক করতে পারি। পিটারলু ম্যাসাকারের কথা জানিস তোরা, ঠিক আছে, তখন লোকজন চাকরি পাচ্ছিল না, সেই নিয়ে এসেলি চোট্টামি করছে কোথায় বসে? আর্নোতে, ইটালিতে। ইংল্যান্ডের লোক মরছে ম্যানচেস্টারে, আর ও আর্নোতে বসে চোট্টামি করছে। আর ওইদিকে ক্লেয়ারমন্টের পেটে ওর বাচ্চা এসছে। বেশ, এই ছেলেটা না বড্ড কষ্ট হয়। জন কিটসের ওপরে আমার খুব সুন্দর ক্লাস আছে, কোয়েলরা নিশ্চয়ই দেখেছিস, মধুরিমা অবশ্যই দেখেছিস ক্লাস, বিদ্যুৎও দেখেছিস ক্লাস, বড় কষ্ট হয়। এ হচ্ছে যে বড্ড বড্ড কষ্ট হয়। রোমান্টিক টাইমস বলে না এই সময়টাকে, এই সময়টাকে রিজেন্সি পিরিয়ড বলে। এই যে জেন অস্টেন বলছি আমি, রিজেন্সি পিরিয়ড বলে এই সময়টাকে। কেন, কখন, কি জন্য আমি বলছি একটু বাদে। জর্জ 3 আর জর্জ 4 একটা ব্যাপার আছে, কারণ একটা জর্জ পাগল ছিল, সেই জন্য রিজেন্সি, প্রিন্স রিজেন্টের আন্ডারে ছিল এই সময়টা। রিজেন্সি পিরিয়ডকে বলা হয় যে আমার সেই, এইটার ব্যাপারে খুব ভালো জানতে পারবি, ফ্রি ক্লাস আছে দেখবি একটা অটামের ওপরে আমার ইউটিউবে। ওই ক্লাসটাতে দেখবি রিজেন্সি পিরিয়ড নিয়ে বলা হয়েছে। মনে করা হতো যে রিজেন্সি পিরিয়ড নাকি ধনধান্যে পুষ্পে ভরা একটা পিরিয়ড, কিন্তু তা আদৌ নয় সেরকম, ঠিক আছে, ওটা মনে করা হতো আর কি। ওরকম আমি কিছু বলেছি নিশ্চয়ই, দেখবি ওই ক্লাসটাতে। তো ওড টু এ নাইটেঙ্গেল জানিস, গ্রেসিয়ান, এমনি নয়, ওর যে 5টা 6টা ওডের জন্য বিখ্যাত, ওড টু সাইকি পর্যন্ত, মেলানকোলি ওড পর্যন্ত, সবকটা ওড যেগুলো 18-19 সেই অটমে লেখা, ঠিক আছে, প্রত্যেকটা ওডে এই যে মৃত্যুর কথা বলা, ব্রাইট স্টার থেকে শুরু করে একদম সবকটা ওড পর্যন্ত। আমার কথা হচ্ছে যে ছেলে তো নেগেটিভ ক্যাপাবিলিটির জন্য বিখ্যাত। ইন্টারভিউতে জিজ্ঞেস করবে ওয়াহিদা নেগেটিভ ক্যাপাবিলিটি কাকে বলে, ঠিক আছে। তো নেগেটিভ ক্যাপাবিলিটি যখন কাকে বলে জিজ্ঞেস করবে, তখন আমরা কি বলবো? জানি না স্যার, নাকি বলবো আমরা নেগেটিভ ক্যাপাবিলিটি কাকে বলে, নাকি বলবো জানি না স্যার, পারবো না স্যার, বলবো না স্যার, কি বলবো আমরা? নেগেটিভ ক্যাপাবিলিটি, অম্বিকা বল আমাকে, শুনি আমি শিখি, তারপরে বলবো। সবাই বল একবার করে নেগেটিভ ক্যাপাবিলিটি কাকে বলে। ইন্টারভিউ জিজ্ঞেস তো করা উচিত নেগেটিভ ক্যাপাবিলিটি। ওর কি কি কবিতা আছে? নাইটিঙ্গেল ওড আছে, আর অটাম আছে। অটাম আর নাইটিঙ্গেল ওড যদি থাকে, ওগুলোর মধ্যেও নেগেটিভ ক্যাপাবিলিটি আছে, বল।
হ্যাঁ কিছুটা হলো। আর কেউ? আমার বয়স বাড়ছে ওয়াহিদা। আনসার্টেনটি হ্যাঁ হচ্ছে কিছুটা। বেশ। অম্বিকা যখন একটা পুকুর দেখেছিস, পুকুরের মধ্যে টলটলে জল দেখেছিস, তো নাইস লেগেছে, ঠিক? একটা দিঘি দেখেছিস তুই, ঠিক তো? তো দারুণ লেগেছে দেখে। কিন্তু তুই জানিস যে তুই সুইমিং জানিস না, তো তুই জলে নামবি না? বলিং করতে পারে মানে অলিম্পিক গ্রেড সুইমার যারা চান করতে নামছে, কিন্তু নামছে তো জলে, কারণ জলটাকে ফিল করতে চায়, দেখতে চায় জলের মধ্যে কি মিস্ট্রি আছে। তাই তোর মধ্যে যখন সন্দেহ আছে, যখন তুই জানিস যে ওপারে তুই পারবি না সুইমিং করে উঠতে, যখন কিডস জানে যে কিডস বাঁচবে না, তবু কিডস ভালোবাসবে না? কিডস বেঁচে থাকবে না? চেষ্টা করবে না কিডস? ওর মধ্যে সন্দেহ আছে ডেফিনেটলি, কিন্তু ও চেষ্টা করবে না, ও থাকার চেষ্টা করবে না? কেপাবিলিটি হচ্ছে পজিটিভ ব্যাপার। অনেক দিন থাক আমার এইরকম একটা ব্যাপার আছে টমাস হার্ডি। তারপরে কবিতা তো দারুণ লিখেছে। টমাস হার্ডি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের। উনি যদি শুধু নভেল লিখতেন তাহলে উনি বিখ্যাত হতেন, উনি যদি শুধু কবিতা লিখতেন তাহলে উনি বিখ্যাত হতেন। টমাস হার্ডি হচ্ছে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়। চার্লস ডিকেন্সের ব্যাপারে আর কি বলবো আমি, বল? আমি যাই বলবো ডিকেন্স আমায় পরে ফোন করবে যে কেন রে ওটা বললি না। তো ডিকেন্স নিয়ে তো অনেক কিছু আছে, অনেক কিছু বলার আছে। শুধু আমি যদি বলি অলিভার টুইস্ট গ্রেট এক্সপেকটেশন তাহলে কি করে হবে? শুধু যদি আমি ডেভিড কপারফিল্ড বলি তাহলে কিরম করে হবে? নিজের যে একটা ইন্ডাস্ট্রিয়াল সিটিতে বিচ্ছিরি চাইল্ডহুড কেটেছিল, আর ও যেরকম করে লন্ডনের হিপোক্রেসিকে দেখে শ্রেণী ভেদের ওপরে যে স্যাটায়ার করে গেছে, এটুকু বললে তো চার্লস ডিকেন্স হবে না। কিন্তু তুমি জানো, এইটুকু জেনো যে সোশ্যাল রিফর্মের জন্য ডিকেন্স লিখছে। ঠিক আছে, এরপরে তো আরো পরিচিত হবে একটু। কোল্ড্রিচও তাই, অনেকদিন বেঁচে ছিল, সেই জন্য দেখ উইলিয়াম দা ফোর্থ কে পর্যন্ত দেখে গেছে। ঠিক আছে, আমার রাজাদের নামগুলো দারুণ লাগে। আমার সব সময় মনে হয় ইতিহাস চেতনা যদি না থাকে তাহলে সাহিত্য বা আমরা সাহিত্য আমি হিউম্যানিটিস পড়ছি, তো আমরা স্পিরিট অফ দ্য এজ নিয়ে পড়ছি আমরা, তাই না? জাইটগাইস নিয়ে পড়ছি আমরা। ওই যুগে কোনটা স্পিরিটেড ব্যাপার হয়েছে, ওই যুগের স্পিরিট কি ছিল, সেইটা পড়ছি আমরা। তো রাজা তো মনে রাখতে হবে, ঠিক আছে? আমেরিকার রাজা, অসুবিধা নেই। ঠিক আছে, একই রকম ভাবে দেখ আয়ারল্যান্ডের রাজাও একই হচ্ছে। দেখ জর্জ দ্য ফিফথ গেল, এডওয়ার্ড দ্য এইথ এলো, জর্জ দ্য সিক্স এলো। জেমস জয়েস কতজনকে ন্যাভিগেট করেছে দেখ একবার। জর্জ দ্য ফিফথ, এডওয়ার্ড দ্য এইথ, আর তারপরে জর্জ দ্য সিক্স। এগুলো মনে রাখবি, পরপর মনে রাখবি, লিখে রাখবি, দেখবি বারবার রিভাইজ করবি, মনে থাকবে, অসুবিধা নেই। বারবার রিভাইজ করবি। দেখো পিজা সার্কেল, বাইরানও আছে, লি হান্ট এও আছে। পিজা সার্কেল ছেলের জন্য, কিডসের জন্য একে বলা হয় ককনি স্কুল অফ পোয়েট্রি। বলে রাখি, নেই তোদের সিলেবাসে, সেটানিক স্কুল অফ পোয়েট্রির মধ্যে বায়রন পড়ে। ঠিক আছে, তো শেলি পড়ে পিজা সার্কেলে বায়রন হান্টের সঙ্গে। ককনি স্কুল অফ পোয়েট্রির মধ্যে পড়ে। এটা ককনি কেন বলে, লন্ডনের ছেলে ছিল আর লোকজন পছন্দ করতো না এদেরকে, তাই কিডসকে ককনি বলা হতো আর কি। ঠিক আছে, অস্টেন কোনো ক্লাবে যেত না বাবা, অস্টেন অস্টেনই ছিল। তবে নেপোলিয়নের যুদ্ধগুলো চলছিল, আর তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিজেন্সি পিরিয়ড। নিউমোনিয়াতে মারা গেছে, বলবি বাড়িতে, নিউমোনিয়ায় মারা গেছে। শেক্সপিয়ার কিভাবে মারা গেছে কেউ জানে না, সোজা কথা বলছি। শেক্সপিয়ার যেদিন আর কি লাস্ট আমাদের সঙ্গে একটা সরাইখানাতে এসে বসে খেয়েছিল, তারপরে বাড়িতে গিয়েও মারা যায় শোকে হয়তো। তো এইটুকু জানি যে শেক্সপিয়ারের হয়তো গুপ্তরোগ হয়েছিল কোনো সিফিলিসের মতো, যার জন্য শেক্সপিয়ার শেষ জীবনে কি করতো, মার্কারি বাথ নিত। কি নিত? মার্কারি বাথ। ঠিক আছে, এইটুকু জানা যায়। এক্স্যাক্টলি কিভাবে জানা যায় কেউ লেখেনি, ঠিক আছে, কারোর ডায়েরিতে নেই। নিউমোনিয়াতে মারা যায় কে? ফ্রান্সিস বেকন। ঠিক আছে, আলসারে মারা গেছিল জন ডান। ওর কিন্তু ভালো ওই সেই একটা সময় ছিল যখন খেতে পেত না, ঠিক আছে? আলসারে মারা গেছে শেষ জীবন, একটা সময় ছিল খেতে পেত না। বিরাট বিখ্যাত ডিন হয়েছিল সেন্ট পলস ক্যাথিড্রালের, হ্যাঁ। লয়ারও ছিল, লয়ারের জন্য ইনস অফ কোর্টে গিয়ে প্র্যাকটিসও করে এসেছি গিয়ে। কবে কবে মারা গেছে দেখতে পাচ্ছিস তো, 1633-তে জর্জ হার্বার্ট। এলিয়ট যে আবার সেই লাংসেরই ডিজিজ, লাংসের থলির মধ্যে ড্যামেজ হয়ে যাচ্ছে, যার জন্য নিঃশ্বাস নিতে পারছে না। ঠিক আছে, এমফিসেমা, লাংস, সবই লাংসের ঝামেলা আর কি। ঠিক আছে,
তিনজনকে পেলাম আমরা যারা ফুসফুসের ঝামেলায় মারা গেছে। আজকালকার দিনে থাকলে তো দুদিন বাঁচতো না রে। যাই হোক, টিএস এলিয়ট একটা সময় তো স্কুলে পড়াতো। হ্যাঁ, তারপরে তো ও তো মানে লেখালেখি করে ইনকাম করেছে, এডিটর, খুব বিখ্যাত এডিটর টিএস এলিয়ট। ফেভার বলে যে পাবলিকেশনটা, ওটা টিএস এলিয়টের মোটামুটি হাতে তৈরি, ফেভার এনে কিছু। এই নিয়ে আমরা এমনি মৃত্যু দিয়ে শেষ করলাম, তার কারণ হচ্ছে যে না মরিলে জন্মাবে কোথায়, ঠিক আছে, আর জন্মিলে মরিতে হইবে, সেটা কিছু নয়। হ্যাঁ, সবই এন্ট্রপি, আস্তে আস্তে আমরা ক্ষয়ের দিকে যাচ্ছি, আমার দাড়ি পাকছে, ঠিক আছে, লম্বা ছেলেরা বেকা হচ্ছে, হার্ট একটু একটু করে নষ্ট হচ্ছে, লাংসও নষ্ট হচ্ছে, সবাই এন্ট্রপির দিকে যাচ্ছি। জীবন মানে এন্ট্রপি, কোনো ব্যাপার না এটা। হাইডেগার কি বলেছে, না মৃত্যুকে নিয়ে সচেতন থাকো, তাহলে তুমি কি করতে পারবে, অথেন্টিক লাইফ কাটাতে পারবে। পুরো সিলেবাসের অথার নিয়ে অনেক কিছু আলোচনা হলো। তোরা এটা থেকে সমৃদ্ধ হ, তোরা এগুলোকে লেখ, তোরা এগুলোকে ভালো করে রাখ তোদের কাছে, আর এগুলোকে চর্চার মধ্যে থাক, বারবার দেখতে থাক, তাহলে রাজাদের নাম মনে থাকবে, থিমগুলো মনে থাকবে, সেই যুগের কি সময় কি ইভেন্ট চলছিল মনে থাকবে। আমার মনে হয় এগুলো কাজে লাগবে।